আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে পুঁইশাক কিনে আনার পর গোড়ার দিকের কয়েকটা শক্ত ডাঁটার অংশ বারান্দায় টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। এরপর থেকে কিছুদিন পর পর ডাঁটাগুলা থেকে বেশ অনেকগুলা শাক হয়। এর আগেও বেশ কয়েকবার রান্না করেছি, মাঝে মধ্যে আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তো আজকে দেখলাম বারান্দা জুড়ে বেশ অনেকগুলো শাক হয়েছে, এগুলো একটু কেটে নেওয়া দরকার। এক বাসা থেকে অন্য বাসায় চলে যাচ্ছিল, পুরো বারান্দা জুড়ে অনেকগুলো শাক হয়েছে। তো একেবারে গোড়া থেকে আমি কেটে নিচ্ছি। যদি পাতাগুলো একটু একটু কেটে দিতাম তাহলে দেখা যেত এগুলো থেকে আবারও কলমি বের হতো, তাড়াতাড়ি আবারও শাক হয়ে যেত। তো আমি আসলে বারান্দাটা একটু জোপালো করতে চাচ্ছি না, যেহেতু গাছ আছে, ফুল গাছটাই আমার বেশি ভালো লাগে। তো শাকগুলো একেবারে সবগুলা তুলে নিয়েছি, গোড়ার দিকের কিছু অংশ রেখে দিয়েছি অবশ্য, আর যে নতুন চারাগুলো হয়েছে সেগুলোও রেখে দিয়েছি। তো ওখান থেকে কিছুদিন পর দেখা যাবে আবারও নতুন করে শাক ভরপুর হয়ে যাবে। আর অনেকগুলো শাক পেয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো। নিজের বারান্দায় লাগানো শাক, অন্যরকম একটা ফিলিংস, তো খুব বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। শাকসবজি কাটার আগে ধুয়ে নিলে এর পুষ্টিগুণ বজায় থাকে। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব যে কোনো শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে। তো শাকগুলো ফ্রেশ যেহেতু, তো এনেই আমি সিঙের মধ্যে পানি জমিয়ে তারপর সিঙের মধ্যে আস্ত ধুয়ে নিব, তারপর হচ্ছে কেটে রান্না করব। ভিডিওর শুরুতেই রিকোয়েস্টটি করে নিচ্ছি, আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার গত ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেছিলেন, আপনাদের খুব বেশি সাড়া পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি চেষ্টা করি আসলে আমার ভিডিওর মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, আমার সংসার জীবনের ছোট ছোট অভিজ্ঞতা, ছোট ছোট টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন, সংসারে অন্যান্য কাজকর্মগুলো থাকবে না। রান্নাবান্না করার জন্য সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। সংসারের অন্যান্য কাজগুলো করার ফাঁকে ফাঁকে ভাত ডাল রান্না করে ফেলেছিলাম, যেহেতু ছোট বাবু আছে, দেখা যায় ডালটা প্রতিদিনই রান্না করতে হয়। তো ডালটা আগে বসিয়ে দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এদিকে গরু মাংস রান্না করব, তারপর পুঁই শাক, একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিচিঙ্গাও কেটে নিয়েছিলাম ডিম দিয়ে ভাজি করার জন্য, তো পরবর্তীতে আর করা হয়নি, রাতেই করেছিলাম, ওটা আবার ফ্রিজেও ভাবে সবজিটা রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে গরু মাংস রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। আর আজকে একটু ভিন্নভাবে গরু মাংস রান্না করছি। সবসময় আপনারা দেখেছিলেন আমি গরু মাংস যে পাতিলে রান্না করি, ধুয়ে ওই পাতিলে নিয়ে তারপর সব কিছু মেখে জেকে একেবারে বসিয়ে কষিয়ে রান্না করি। তো ওইভাবেও আসলে অনেক বেশি মজার হয়। তো আজকে একটু ভিন্ন স্টাইলে করছি, আজকে আলু অ্যাড করবো না, একটু ভুনা টাইপের করব। তো এখানে 5 মিশালি সব ধরনের মাংস আছে, আর এখানে 1.5 কেজি মাংস আছে। 1.5 কেজি মাংসের জন্য সয়াবিন তেল, সরিষার তেল দিয়েছি সম পরিমাণ করে করে 1 কাপ পরিমাণ মতো। সেই সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ করে করে সম পরিমাণ দিয়েছি। গরু মাংসের মধ্যে আদা রসুন বাটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছিলাম বাদাম বাটা, সরিষা বাটা 1 চামচ করে করে। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া জিরা গুঁড়া 1 টেবিল চামচ। আমি পরিমাণটা আসলে বলে দিচ্ছি, অনেক আপুরাই আমার রেসিপিগুলো খুব পছন্দ করেন, ফলো করেন, তার জন্যই। আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম, অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। তো রান্না শেষে আরও কিছু উপকরণ যাবে আসলে। তারপর মেরিনেট করে রেখে দিয়ে এদিকে যে হাঁড়িতে রান্না করব, ওই হাঁড়িতে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কিছু আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার করে। তারপর গরু মাংসটা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি।
আর এদিকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও করে নিচ্ছি। তবে পুঁইশাক আর আলুগুলো আগে একটু পানি দিয়ে বাফিয়ে নিয়েছিলাম, বাফিয়ে নিয়ে ওই পানিটা ফেলে দিইনি, পানিটা সহকারে এখানে মশলা কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি। এবার ফ্রোজেন করার 2টো টমেটো নিয়ে এসেছি গরু মাংসের মধ্যে দেওয়ার জন্য। আর আমি সবসময় এভাবেই টমেটো ফ্রোজেন করে থাকি, আপনারা তো দেখেছিলেন। তো সাথে সাথে নিয়ে আসার পর এভাবে ছুরি দিয়ে কেটে গরু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংসটা কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে এভাবে কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে, আর অল্প একটু একটু গরম পানি দিয়ে দিয়ে। গরু মাংসের মধ্যে গরম পানি অ্যাড করলে এর টেস্টটা কিন্তু 50% বেড়ে যায়। আর এদিকে রান্না করতে করতে যে সিংয়ের মধ্যে কয়েকটা প্লেট বাটি জমে যায়, সেগুলো রান্নার ফাঁকে ফাঁকে এভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলি। তাহলে আর দেখা যায় রান্না শেষে সিং ভর্তি এক গাদা প্লেট বাটি জমে থাকে না। তো আসলে সংসারের কাজগুলো যদি আপনি একটু প্ল্যান করে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু টেকনিক করে করতে জানেন, তাহলে কম সময়ের মধ্যে আপনি সংসারের সব কাজ গুছিয়ে করতে পারবেন। আর এই কথাটাই আমি সবসময় প্রায় ভিডিওতে বলে থাকি। ওদিকে গরু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কষাতে কষাতে প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর সব শেষে ঝোলের জন্য গরম পানি করে দিয়েছি, আর একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে চুলার আঁচটা লো করে রেখেছি। আর এদিকে ততক্ষণে মশলা জারগুলো ক্লিন করে নিচ্ছি। মনে হলো মশলা জারগুলো একটু ধুয়ে নেওয়া দরকার, উপর দিয়ে তেল চিটচিটে পড়ে আছে, হাত দিতে ইচ্ছে করছিল না। তো আসলে কিচেনের কাজগুলো আমি এভাবেই করে থাকি, রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে যেটাতে মনে হলো একটু ক্লিন করা দরকার ওটা সাথে সাথে ক্লিন করে ফেলে। তাহলে আর দেখা যায় খুব তাড়াতাড়ি আমাকে আর কিচেনটা ডিপ ক্লিন করতে হয় না। মনে হয় না আমি বছরেও একবার কিচেনটা ডিপ ক্লিন করি। তো সাথের কাজ সাথে আসলে এভাবে করে নিলে আর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না। তো আজকে আর মশলা জারের সেটটা ডিপ ক্লিন করছি না, যেহেতু জারগুলোর মধ্যে মশলা রয়ে গিয়েছে বেশ অনেকগুলা। তো উপর দিয়েই তো ময়লা হয়েছে। তো ঢাকনাটা ভালোভাবে টাইট করে লাগিয়ে সাবান দিয়ে একটু ঘষে নিয়েছি স্ট্যান্ডটা সহ। তারপর একটা ভেজা কাপড় ভালোভাবে পানিটা চিপে উপর দিয়ে একটু মুছে নিয়েছি। এবার কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। একজন আপুর কমেন্ট ছিল, তোমার ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে আপু। তোমার বেবি যখন আরও ছোট ছিল, অর্থাৎ যে বয়সে বাচ্চারা হাঁটে পুরো বাসায় এবং বিভিন্ন জায়গায় হিসু করে দেয়, তখন কিভাবে হিসু পরিচ্ছন্নতা ও নামাজ মেনটেন করেছো জানিও প্লিজ। তো আপুর প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দিয়েছি। বাচ্চারা যখন নতুন নতুন হাঁটা শিখে তখন একটু ঘন ঘন প্রস্রাব করে, তখন মায়েদের একটু বেশি কষ্ট হয়, বিশেষ করে নামাজ মেনটেন করাটা, মানে নামাজের জায়গাটা মেনটেন করাটা। তো অনেকে আছেন 24 ঘন্টা ডায়পার পরিয়ে রাখেন, সেটাও কিন্তু ঠিক না। বাচ্চাদের অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, র্যাশ উঠে লাল হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো 24 ঘন্টা আসলে ডায়পার পরিয়ে রাখাটাও ঠিক না। কমপক্ষে একটার পর 20 মিনিট বিরতি দিয়ে আরেকটা পরানো দরকার, মানে চেঞ্জ করার পর আর কি। তো আমি সব সময় ডায়াপার পরিয়ে রাখি না, তবে রাতে ঘুমোতে যাওয়ার সময় একটা পরিয়ে দিই এবং সকালে ঘুম থেকে উঠে সেটা চেঞ্জ করে ফেলি। মানে 8 ঘন্টার পর আর কি। একটা ডায়াপারতে একটা টাইম থাকে কত ঘন্টা পরিয়ে রাখা যাবে। তো পটি করলে সেটা আলাদা বিষয়, আরও তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। যাই হোক, কাজের কথায় আসি। ফজরের নামাজের পর দেখা যায় দুপুর পর্যন্ত সেই সময়টাতে যদি বাবু হিসু করে, তখন একটু একটা আমি ছোট ছোট কাঁথা রেখেছি, সেই কাঁথাগুলো দিয়ে দিই, মুছে ফেলি আর কি। আর আমার বাবুটার ছোট থেকে একটা অভ্যাস, সে হিসু করলে আমাকে ডেকে নিয়ে দেখিয়ে দিয়ে যে ওখানে হিসু করেছে। তো আমার এই বিষয়টাতে খুব সহজ হয়। তো দেখা যায় অনেক সময় টাইলসে হিসু করলে চোখে পড়ে না, অনেক সময় বিপদ ঘটার সম্ভাবনা থাকে, মায়ের হোক বা বাচ্চাদের হোক বা ঘরের অন্যান্য সদস্যদের হোক। সেক্ষেত্রে বাবু যদি দেখিয়ে দিতে পারে, ওই অভ্যাসটা করে তুলতে পারেন, তখন দেখা যায় সে যদি দেখিয়ে দেয়, সাথে সাথে ওই জায়গাটা মুছে নেওয়া যায়। তো দুপুরের পর যখন ঘর মোছা হয়, ঘর মোছার পর যখন সে হিসু করে, তখন আমি একটা প্রথমে শুকনো কাপড় দিয়ে হিসুটা ক্লিন করে ওই কাপড়টা আবার পরবর্তীতে ওয়াশ করে ফেলি আর কি, একটু ডিটারজেন্ট দিয়ে। তো আবার একটু ভেজা কাপড় দিয়ে নামাজের জায়গাটা মুছে ফেলি। শুধু নামাজের জায়গাটা না, আসলে পুরো করে যে কোনো জায়গায় যদি সে হিসু করে, তখন দেখা যায় আমি এই কাজটা করি। প্রথমে একটা ছোট ছোট যে কাঁথাগুলো রেখেছে ওগুলো দিয়ে মুছে, তারপর একটা ভেজা কাপড় দিয়ে ওই জায়গাটা মুছে ফেলি, বা যেদিকে যেদিকে পাড়িয়ে যায় ওই জায়গাটাও মুছে ফেলি। একটু কষ্ট হয় আর কি, এই কষ্টটা আর সব সময় থাকবে না। আর বাবুকে দুপুরে গোসলের পর ডায়পার পরিয়ে দিই, সেটা সন্ধ্যা পর্যন্ত রাখি। সন্ধ্যার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, মানে 11টা থেকে 11:30 পর্যন্ত, সেই সময়টাতে ডায়পার দিই না। দেখা যায় 24 ঘন্টা ডায়পার দিলে বাবু কিন্তু যে হিসু করবে বা পটি করবে, সেটা কিন্তু বড় হলে আর বলার অভ্যাসটা হয়ে উঠবে না। তো
তো মাঝে মাঝে বিরতি দিতে হবে, যেই সময়টাতে আপনি কাজে ব্যস্ত থাকবেন না, বা সকালের দিকে ঘর মোছার আগে যে সময়টাতে নামাজ পড়া হয় না, ওই সময়টাতে যদি আপনি ডায়াপার না পরিয়ে রাখেন, তাকে ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন, মানে সে হিসু করবে বলার জন্য বা পটি করবে সেটা বলার জন্য অভ্যাসটা গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কম বয়সে আপনার আর কষ্টটা দূর হবে। সবসময় ডায়াপার পরার প্রয়োজন পড়বে না। অনেকেই দেখেছি 7-8 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ডায়াপার পরাতে হয়, হিসু করলে বলে না, সেটা কিন্তু খুব আরও বেশি মায়েদের জন্য কষ্টকর বিষয়। কথা বলতে বলতে অনেকটা কাজ করেছি, দেখতে পেয়েছেন। এটা কিন্তু বিকালের অংশ। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে কিছুটা সময় নিয়ে আমি এই কাজগুলো করে রাখছি, আর বাবু ঘুমোচ্ছে সুহা সাথে নিয়ে। আর এদিকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গিয়েছিল, আর আমি এই কাজটা সবসময় আগে থেকেই করে রাখি। দেখা যায় বাচ্চাদের টিফিন দিতে একটু ডিম পোলাও দিই, মাঝে মধ্যে চিংড়ি পোলাও দিই, আরও বিভিন্ন কিছু তৈরি করে দিতে পেঁয়াজ বেরেস্তাটা খুবই দরকার হয়, তখন তার সাথে সাথে করে নেওয়া যায় না। আবার মাঝে মধ্যে পোলাও বিরিয়ানি করতে গেলে পেঁয়াজ বেরেস্তাটা আলাদাভাবে করতে হলে অনেকটা সময়ও সাপেক্ষ। তো আগে থেকে করা থাকলে যে কোনো রান্নার কাজ সহজ হয়ে ওঠে। আর আমি সব সময় এভাবে একটু বেশি করেই রেখে দিই। আর ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তা করলে একটু ব্রাউন কালার করে, তাহলে খুবই মচমচে হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এদিকে মায়োনিজ তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 3টা ডিম সিদ্ধ করে নিয়ে, চাইলে ডিম পোচ বা ডিম পানিতে বাপিয়েও করা যায়, আবার অনেকে কাঁচা ডিম দিয়েও করেন। কাঁচা ডিম দিয়ে করলে একটা বাজে স্মেল করে, ওটা সবাই নিতে পারে না। তো আমি সবসময় এভাবে সিদ্ধ ডিম দিয়ে করে থাকি। ডিম সিদ্ধর সাথে একটা রসুনের কোয়া দিয়েছি, সাথে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সাথে সয়াবিন তেল 3 টেবিল চামচ, একটু লেবুর রস, একটু গোলমরিচ, তো একটু লিকুইড মিল্ক, সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলে মায়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। তবে চিনির পরিমাণটা যে যার মতো, আমি একটু বেশি দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে রাখছি। ব্যস্ত মায়েরা চাইলে এভাবে কাজ আগে থেকে গুছিয়ে করে রাখলে একদিন কষ্ট করে অনেকদিন আরামে কাটাতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য বা বাসায় হুটহাট মেহমান চলে আসলে এই প্রসেসগুলো করা থাকলে খুব সহজেই জটফটভাবে মেহমানদারি বা বাচ্চাদের টিফিন তৈরি করে দেওয়া যায়। এখানে 2টো মুরগির বুকের মাংস আমি একটু পানি আর একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ঝুরি করে নিয়েছি। আর এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর একটু গাজর কুচি, ফ্রোজেন করা গাজর কুচি ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দিয়েছি। সেই সাথে কয়েক টেবিল চামচ ময়দা দিয়ে, তার মধ্যে একটু লিকুইড মিল্ক দিয়ে, স্বাদ মতো একটু চিনি আর লবণ দিয়ে একটু আঠালো ভাব হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এই পুরটা আমি স্যান্ডউইচের জন্য তৈরি করছি। এভাবে যদি স্যান্ডউইচের পুরটা আপনি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে যদি সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে, রাত্রিবেলা নর্মাল ফ্রিজে নামিয়ে রাখলে সকালে খুব সহজে পাউরুটি থাকলে বাসায় একটু স্যান্ডউইচ তৈরি করে দিতে পারবেন। আর পাউরুটি তো সবার বাসায় অ্যাভেলেবেল সব সময় থাকে। আর এভাবে চিকেনের পুর দিয়ে স্যান্ডউইচ তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলো একটা কাঁচের জারে নিয়েছি, সাথে একটু চিনি দিয়ে দিয়েছি যেন দীর্ঘদিন সময় ধরে পেঁয়াজ বেরেস্তাগুলো মচমচে থাকে। এবার নিচে রেখে দিব, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর এদিকে পুরটার মধ্যে আমি মায়োনিজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, আর ভালোভাবে মিশিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। আচ্ছা, এই মায়োনিজটার সাথে আমি সুইট চিলি সসও মিশিয়েছিলাম 3 টেবিল চামচ, সেটা দেখাতে ভুলে গিয়েছি। আর এখানে আমি কিছু বাড়তি মায়োনিজ তৈরি করেছিলাম, কিছু মায়োনিজ একটা কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। পরে এই মায়োনিজটা দিয়ে বার্গার তৈরি করে দেওয়া যাবে। আবার চিকেন ফ্রাই দিয়েও খেতেও এই মায়োনিজটা খুবই মজা লাগে। সেই সাথে মাঝে মধ্যে যদি মন চায় একটা ডিম সিদ্ধ করে বাচ্চাদেরকে এক স্যান্ডউইচ তৈরি করে দিলেও কিন্তু তারা খুব মজা করে খাবে। এই তো চিকেন স্যান্ডউইচের পুরটা আমি রেডি করে একটা বক্সে নিয়ে নিয়েছি, এবার ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছুটা মায়োনিজ আমি কাছে জারে নিয়েছি, এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমি এখন একটা স্যান্ডউইচ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে কিভাবে তৈরি করব। ঘরে যদি 2-3টা বাচ্চা থাকে, দেখা যায় খাবারের চাহিদা এক একজনের এক এক রকম হয়ে থাকে। একটা প্যাকেট ফালুদা রান্না করেছিলাম, দেখা যাবে সিয়াম সে ফালুদাটা খেতে চাইবে না, সে মিষ্টি আইটেমটা খুব কম পছন্দ করে। তবে সোহা সব ধরনের আইটেম খেতে পারে, জাল হোক মিষ্টি হোক। তো সিয়াম আবার মিষ্টি আইটেমটা খুব কম পছন্দ করে, সেমাই রান্না করলেও তাকে জোর করে একটু খাওয়াতে হয়। তো চিকেন আইটেমটা সে খুব পছন্দ করে, তার জন্যই আসলে আমার এইসব কিছু বিশেষ করে করে রাখা। সোহাকে যে কোনো কিছু দিলেই সে খেয়ে নেয়। আর এদিকে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, তার জন্য স্যান্ডউইচ তৈরি করছি। আর সাইডের অংশগুলো আমি নিয়ে নিচ্ছি, চাইলে সাইডের অংশগুলোও রেখে দেওয়া যাবে, তবে দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু স্যান্ডউইচের রূপ তো দিতে হবে। তো
তো সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবার নয়, এগুলো আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে সব সময় রেখে দিই। পরবর্তীতে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। আর এই ব্রেড ক্রাম্ব দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক আইটেম আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। পাউরুটির মাঝখানে চিকেনের পুরটা দিয়ে মাঝখান দিয়ে কেটে স্যান্ডউইচের শেপটা দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সে প্রত্যাশা রেখে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।